চলে যাবো খাগড়াছড়ি, ওইখানে গিয়ে ওনার প্রাথমিক চিকিৎসা করে তারপর আমরা সবাই চুপচাপ বাইক চালাচ্ছে, এখন কারোর সাথে কেউ কথা বলতেছে না। কি হয়েছে দাদা? পুরা উড়া ধুরা অবস্থায়, এই মোড়ের ভিতরে যদি এরকম উড়া ধুরা অবস্থায় আছে। তুই চালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। এই গরু সাইড দাও। গুড মর্নিং সাজেক, আজকে আমাদের হচ্ছে লাস্ট ডে। এখন সকাল বাজে 9:30, আমরা 10টা স্কোয়াডে চলে যাবো আজকে ঢাকার দিকে। আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটছে, সেটা হচ্ছে আমাদেরই একজন বাইকার হেলিপ্যাডে উঠছিল আর ওইখানে গিয়ে স্লিপ করে পরে বাম পায়ের নিতে খুব মারাত্মকভাবে জখম হয়েছে। তো আমরা সেই জন্য একটু ব্যতীত, আর না হয় আমাদের ট্যুরটা বেশ ভালো ছিল, ওয়েদারটাও বেশ ভালো পাইছি আমরা। আর ভিতরের পিছনের ভিউটা হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ। নর্মালি সাজেকে সবসময় ভিউ ভালোই হয়। এখন আর দেরি করবো না, আমরা একটু স্কট ধরার আগেই বেরিয়ে যাব, কারণ আমাদের ওই পেশেন্টটাকে নিয়ে একটা চান্দের গাড়ি রেডি করে আমরা চলে যাব খাগড়াছড়ি, ওইখানে গিয়ে ওনার প্রাথমিক চিকিৎসা করে তারপর আমরা ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তো চলেন, সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আমরা গাড়িতে উঠেই দিছি আমাদের পেশেন্টটা, স্কট আগে ছেড়ে দিছে, পরে আমাদের গাড়ি ঢুকছে। এখন আমরা বেরোবো, বাইক টেক সব রেডি করতেছি। এই সিচুয়েশনটার জন্য এক্সপেক্ট করি নাই, সিচুয়েশন হয়ে গেছে। আল্লাহ যদি কপালে রাখে সেটা তো আর কিছু করার নাই। স্কট চলে গেছে, আমরা অলরেডি লেট, যেহেতু আমাদের বলা আছে গেটে যে আমাদের পেশেন্ট ছিল, তো পেশেন্টারে পাঠিয়ে দিয়ে আমরা এখন স্টার্ট করলাম। আর আমাদের ওই বাইকটা দিয়ে দিছি, আমাদের একজন পিলিয়ন আছে, ওর কাছে বাইক দিয়ে দিছি, যে অ্যাক্সিডেন্ট করছে তার বাইক। এখন আমরা বেরিয়ে যাব, দেখি গেটে কি বলে। কথা বলতেছে ওদের সাথে, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, রিসিট কাটা হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো এখান থেকে। বেজে গেছে 10:51, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা আগে স্কট বেরিয়ে গেছে, এই জন্য ওরা বলতেছিল যে রিস্ক হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আমাদের একটু ঝামেলা করতে চেষ্টা করতেছিল। সাজেকের এই হিলটা হচ্ছে একটু রিস্কি, একটু সাবধানেই নামতে হবে। আমরা টোটাল বাইক আসছিলাম 12-14টা, এর ভিতরে 2টা যাচ্ছে না, 12টা নিয়ে আমরা চলে যাচ্ছি। সাউন্ড করতেছে, পুরা বাইক ঘের 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 সাউন্ড করতেছে। এটা একটা বিরক্তিকর অবস্থা, কাদা মাটি পানি সব মিলিয়ে একাকার বাইকের। আজকের ওয়েদারটা ভালো, সূর্য উঠছে। অনেক বৃষ্টি হয়েছিল রাত্রে, সকালে যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই। আমি ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে বাইক নিয়ে বের হওয়া আর আমাদের পেশেন্টটা নিয়েও খুব ঝামেলা হবে। এখন যদি আগামী 2-3 ঘন্টা বৃষ্টি আমাদের না ধরে, তাহলে আমাদের যেই ভ্যানটা দিয়ে আমরা পেশেন্ট পাঠাইছি ওইটা একটু সেফলি পৌঁছে যাবে আর আমরাও সেফলি যেতে পারবো। বাবা রে বাবা, অনেক উপরে, আমি জানি না কত উপরে সাজেক সমতল থেকে, আর এই জন্যে আমার কান বন্ধ হয়ে যাচ্ছে একটু পরপরেই। ও হোয়াট এ ভিউ ভিউ ভিউ, কষ্ট তো মনে আছে। আমাদের একজন অ্যাক্সিডেন্ট হয়ে তার নিতে প্রবলেম হয়ে গেছে, এখন ওরে পাঠাইতে হচ্ছে সোয়াইয়া, যেটা বাইক নিয়ে যাওয়ার কথা আমাদের সাথে একসাথে। সবারই মন খারাপ, সবাই চুপচাপ বাইক চালাচ্ছে, এখন কারোর সাথে কেউ কথা বলতেছে না। কমিউনিকেটর কানেক্ট আছে কিন্তু কেউই কথা বলতেছে না। যাক, আমরা যেহেতু ভাগ্যে চেঞ্জ করতে পারবো না, সেটা ভাগ্যে থাকলে এটা হবেই, আল্লাহ ভালো জানে। আমরা যতটুকু সম্ভব ভিউ উপভোগ করতে করতেই যাব, কারণ প্রবলেম হইতেই পারে, যে কোনো সময় যে কারোর সাথেই যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। তো সেটার জন্য আমরা সবসময় মনোবল শক্ত রাখবো, আর আল্লাহ আমাদের তো সহায় হবেই ইনশাআল্লাহ। এখনও অনেকটা লম্বা পথ, আমাদেরকে ঢাকায় যেতে হবে। তার আগে খাগড়াছড়ি গিয়ে আমাদের পেশেন্টটাকে ডাক্তার দেখাবো। এখানে বলে দেওয়া আছে কার সাথে দেখা করব, সেই হসপিটালে যাব। আগে হসপিটালে গিয়ে সিদ্ধান্ত হবে আমরা কিভাবে তাকে ঢাকায় নিয়ে যাব। তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের খাগড়াছড়ি গিয়ে অপেক্ষা করতে হবে। অবশ্য ফ্যামিলি মেম্বারকে জানানো হয়েছে, এখন বাকিটা ফ্যামিলি মেম্বার ঢাকা থেকে রেসপন্সিবিলিটি নেবে। আমাদের রেসপন্সিবিলিটি আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাবো। আর যেহেতু আমাদের সাথের বাইকার, ডেফিনেটলি রেসপন্সিবিলিটি আমরা তার সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা পাশে থাকবো। আর আপনারা যারা আমার ব্লগ দেখতেছেন, হইতে পারে এই ব্লগটা ছাড়বো আমি আরও পরে, কিন্তু ততদিন পর্যন্ত সে অসুস্থই থাকবে। তো সবাই দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায় এবং সে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থভাবে, হেঁটে চলে যেন রাইড করতে পারে আমাদের সাথে।
ও হিল ডাউনগুলো একেবারে ভয়ঙ্কর। এই 5 কিলো ওঠার সময় আমার মনে হয় যতটা ইজি, নামার সময় আরও বেশি কঠিন। একেবারে 90 ডিগ্রি এইভাবে গিয়ে আবার গিয়ে ওইভাবে নামতে হবে। আর ঢালের মধ্যেই কিছু বাড়ি আছে, ছোট ছোট বাড়ি। ওদের এই বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। ঘটনাটা তো বলাই হইল না কিভাবে কি হইল। ঘটনাটা একটু শর্টকাটে আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করতেছি। যদি ওই সময় আমরা কেউ শ্যুট বা কোনো কিছুই করি নাই, তখন বাজে রাতের 10:30 গতকাল রাতে। তো 10:30টার সময় আমরা রাতের ডিনার করতে বের হয়েছি। তো ডিনার শেষ করে 11টা বেজে গেছে। তো আমরা মোটামুটি টার্গেট হচ্ছে 12টার মধ্যে ঘুমায় পড়বো, যেহেতু আজকের সকালের স্কট আমরা ধরবো। তো ওই প্ল্যান অনুযায়ী ডিনার শেষ করে পলক ভাই আর আসিফ ভাই একটা বাইক নিয়ে ওনারা চলে গেছে হেলিপ্যাডের দিকে। অল্প একটু রাস্তা, হাইটে গেলে 10-12 মিনিট আর বাইকে গেলে 2 মিনিট লাগে। তো ওনাদের সাথে বাইক ছিল, ওনারা এমনি ক্যাজুয়ালি ওইখানে গেছে। তো আমরা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমরা মাঝখানে হেলিপ্যাডের আগে একটা জায়গায় আমরা 4-5 জন দাঁড়াইছি। দাঁড়ায়া ওখানে প্রচুর বাতাস, মেঘ, আমরা জাস্ট কথা বলতেছিলাম নিজেদের মধ্যে। এরকম সময়ে আমাদের কাছে একটা কল আসে যে আপনারা তাড়াতাড়ি হেলিপ্যাডের দিকে আসেন, ওইখানে আমাদের একজন অ্যাক্সিডেন্ট করছে বা পড়ে গেছে এরকম। তো আমরা প্রথমে ভাবছি যেহেতু আসিফ ভাই সাথে আছে, উনিও মনে হয় ব্যথা পেয়েছে, উনি বাইক চালাচ্ছিল, ভাবছি যে যেহেতু বাইক গেছে বাইক পড়ে গেছে। কিন্তু আমরা ভাবি নাই যে এরকম একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাবে। দৌড়িয়ে আমরা গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম যে মাঝখানে যে হেলিপ্যাডের যে চত্বরটা বানানো আছে, তো উনি হেঁটে উপরে গেছে। নামার সময় বা কিভাবে হাঁটার সময় পিছনের পা সামনের দিকে চলে গেছে আর সামনের পা পিছনের দিকে পড়ে একেবারে হাঁটু গেড়ে বসে পড়ছে। আর ওই তখন হাঁটুটা পড়ছে একেবারে ওই ঢালাইয়ের সিসি ঢালাইয়ের হেলিপ্যাডের ওপরে। ওই তখন ওনার পাটা, নিয়ের যে সামনের বাটিটা থাকে, ওই বাটিটা একেবারে টুকরা হয়ে গেছে, 2টা টুকরা হয়ে গেছে। আমরা উপর থেকে দেখছি চামড়া থেকে। তো ওই টুকরা হয়ে যাওয়ার পরে আর উনি নড়াচড়া করতে পারে না, সে বিকট চিৎকার করতেছিল, প্রচুর পেইন হচ্ছিল ওনার। পুরা সাজেকে যারা যারা ছিল আশেপাশে গেস্ট, ওরাও চলে আসছে। তারপরে বিজিবিকে জানানো হইলো, বিজিবির ক্যাম্পটা তো পাশেই ছিল, ওরা চলে আসছে। তারপরে আমরা আর্মির, বিজিবির মাধ্যমে আর্মিকে জানানো হয়, ওরা আসে। তো বাকিটা ওনারা রেস্কিউ করে ওনাদের পিকআপ ভ্যান দিয়ে, স্ট্রেচার দিয়ে আমাদেরকে রিসোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তো আমরা পেইন কিলার ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আজকে সকাল পর্যন্ত রাখছি। এখন বাকিটা তো বললামই আপনাদেরকে। তো এটা ছিল মূল কাহিনী। আসলে আমরা কখনো আশা করি না যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। তো সেটা আসলে ভাগ্যে ছিল, ওনার হয়ে গেছে। সাথে আমাদেরও একটা মন খারাপ হয়ে গেছে, পুরো ট্যুরের শেষের দিনে এসে এই ঘটনাটা ঘটে গেছে। এনিওয়ে 5 কিলো শেষ হয়ে গেছে। আমরা সাজেকের মেইন হিল থেকে নেমে গেছি। এখন আমরা বাগাইহাট যাব, 29 কিলো বাকি। এই 29 কিলো রাইড করে আগে বাগাইহাটে যাব, বাগাইহাট থেকে চেকপোস্ট পার হয়ে তারপরে খাগড়াছড়ি শহরে গিয়ে ঢুকবো। অ্যারাউন্ড 2 থেকে আড়াই ঘন্টা বা বেশিও লাগতে পারে, যেহেতু আমাদের ভ্যান যেটাতে দিছি, চাঁদের গাড়ি, ওনাকে আমাদের পেশেন্টকে, ওইটা একটু স্লো যাবে। কারণ যদি একটু ঝাঁকানি খায় প্রচণ্ড বিকট আকারে উনি চিৎকার করে, এত পেইন হয়। তো আমরাও স্লোলি যাব। এরকম যদি সিচুয়েশান কখনো ক্রিয়েট হয়, সেক্ষেত্রে গ্রুপ থাকলে অনেক বেশি সাপোর্ট এবং হেল্প পাওয়া যায়। 3 থেকে 4 জনের নিচে গ্রুপ রাইড করবেন না, বিশেষ করে হিল রাইডের ক্ষেত্রে। বান্দরবন, খাগড়াছড়ি বা রিমোট এরিয়া যেখানে যাবেন, যে কমিউনিকেশন যেখানে গ্যাপ আছে, এরকম কোনো ঘটনা যদি ঘটেই যায়, আতঙ্কিত না হয়ে এদিক সেদিক ছোটাছুটি না করে আপনারা চেষ্টা করবেন বিজিবি অথবা আর্মির ক্যাম্প, ওদের সাথে কমিউনিকেট করার জন্যে। তো তারা আপনাদেরকে হেল্প করবে এই বিষয়গুলোতে। ও ওয়েদারটা ভালোই হয়েছে, সূর্যটা উঠে গেছে, চারিদিকে চকচকে সূর্যের আলো, আর সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই সবুজ দেখতেই ভালো লাগে। এই যে আমাদের পেশেন্ট। কি হয়েছে দাদা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের সাথে স্কট একজন দিছি, 2 জন দিছিলাম গাড়িতে। আমাদের সাথে পিলিয়ন ছিল, ওই 2 জনের মধ্যে একজনের নাকি মাথা ঘুরাইতেছে। যেহেতু চাঁদের গাড়িতে আসলে সবাই চলতে পারে না, এই চাঁদের গাড়ি তো এইভাবে আঁকা বাঁকা হয়ে ঘুরে, তো সেই জন্য তার মাথা নাকি ঘুরাচ্ছে। তো একজনকে নামাই দিছি, একজনকে দিছি। আর গাড়িও খুব স্লোলি চালাইতে হচ্ছে,
বেশি স্পিড আপ করতে পারতেছে না, কারণ ঝাঁকানি খাইলে ওনার পায়ে সমস্যা হয়। আসছিল আমাদের সাথে বাইক রাইড করে, এখন যাচ্ছে চাঁদের গাড়ি করে। এটা ভাবতেই যেন আমার কেমন খারাপ লাগতেছে, মনটা খুব বেশি খারাপ হয়ে গেছে এবং মনটা অনেক দুর্বল হয়ে গেছে যে আল্লাহ যে কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এখন ওনার সাথে ঘটে গেছে। এখন আমরা দোয়া করা ছাড়া আসলে আর কিছু করতে পারবো না। আর যতটা সম্ভব ওনাকে ব্যথা যেন কম পায় সেইভাবে আমরা ঢাকায় নিয়ে যেতে হবে। এখন ভেবে দেখেন 350 কিলো দূরে আমরা সাজেকে, এখন ঢাকা থেকে, আর ওনার বেস্ট চিকিৎসা হবে ঢাকাতেই। খাগড়াছড়িতে আমরা চেষ্টা করব ওনাকে এক্সরে এবং এমআরআই করার জন্যে, তারপরে ডিসিশন নেব যে কিভাবে অ্যাম্বুলেন্স করে নেব নাকি কিভাবে নেব। সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা জিজ্ঞেস করে দেখলাম যে কি অবস্থা, ওনার ব্যথা মনে হয় কমতেছে, তো আমরা একটু আগে যাব। চাঁদের গাড়িটা খুব স্লো চলবে, একটু বেশি জোরে চললেই ঝাঁকানি লাগে, ওনার ব্যথা হয়। আর আমিও দেখতে পারতেছিলাম না ওনার সিচুয়েশনটা, এইভাবে উনি শুয়ে আছে, এটা দেখতে আমার খুব বেশি খারাপ লাগতেছিল। সাজেকের রাস্তার হঠাৎ হঠাৎ কিছু ভয়ঙ্কর মোড় চলে আসে, একেবারে সেকেন্ড গিয়ারে চলে আসে 5th গিয়ার থেকে, আর না হয় গাড়ি উঠবেই না। এত একটা ভয়ঙ্কর অবস্থা হয় মাঝে মধ্যেই। বান্দরবনও আছে এরকম রোড, কিন্তু এইখানেও এরকম রাস্তা পাওয়া যায়। হঠাৎ হঠাৎ কিছু একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কিছু রোড পাওয়া যায়, যেগুলো একেবারে উপরের দিকে উঠতে হয়। ক্যামেরাতে অতটা বোঝা যায় না, কিন্তু যে রাইড করে সে বুঝবে, যে তার ফিলিংসটা হবে যে হঠাৎ করে 5th গিয়ারে চলতেছে বা 6th গিয়ারে গাড়ি চলতেছে, তখন 3rd গিয়ার বা 2nd গিয়ারে চলে আসতে হবে। আর এই গিয়ার শিফটিংগুলো যদি ঠিকভাবে টাইমলি না করা যায় তাহলেই বিপদ। এই যে সকালের স্কট যারা এখন সাজেকে যাচ্ছে, এগুলা গাড়ি আসতেছে প্রাইভেট কার বা মোটর সাইকেল, কিন্তু আমরা লেটের কারণে আমাদের সাথে ওদের দেখা হয়ে গেল। তো এখন একটু রিস্ক হবে, কারণ চাঁদের গাড়িগুলো আসবে এখন আর মোটর সাইকেলগুলো আসবে। তারপরেও কিছু করার নাই, যেহেতু প্রবলেম হয়ে গেছে, আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই যেতে হবে। যতটা আমরা রিল্যাক্সে যাইতে পারতাম, এখন আর ওইভাবে যেতে পারবো না, যে অপোজিট থেকে গাড়ি আসবে এটার একটা টেনশন মাথায় থাকবে। এই যে আসতেছে কন্টিনিউ, এখন এই উল্টা দিক থেকে এটা একটু রিস্ক হয়ে যাবে আর কি, যে ওরাও তো গতিতে থাকবো, আমরাও গতিতে থাকবো। আর মোড়গুলাতে হয় প্রবলেমটা, দেখা যায় না, ব্লাইন্ড কিছু মোড় থাকে, ওই ব্লাইন্ড মোড়গুলাতে হয় ঝামেলা। একেবারে এই যে ব্লাইন্ড, পুরাই ব্লাইন্ড মোড়, হাতছানি দিচ্ছে। চকলেট তো আনি নাই, কিছু ব্লাইন্ড মোড় আছে, এই মোড়গুলাই ভয়ঙ্কর। ওই পাশ থেকে যখন গাড়িগুলো আসে, এই জন্যে মানে স্কটগুলো ছাড়াই হয় এমনভাবে যে একটা টিম যাবে ওই পাশে যারা সাদেক থেকে বেরোচ্ছে, এবং ওই পাশ থেকে যারা আসবে তাদেরকেও আটকায় রাখা হয়। দুই পাশ থেকে ক্রস করার পরে তারপর ছেড়ে দেওয়া হয়, যেন এই অনাকাঙ্ক্ষিত ঝামেলাগুলো না হয়। এখনও 18 কিলো যাইতে হবে আমাদেরকে ওই চেকপোস্ট পর্যন্ত। এই যে গাড়িগুলো ছেড়ে দিছে, গাড়িগুলো আসতেছে, কিছু চাঁদের গাড়িও আসবে। অবশ্য যেহেতু এখন বৃষ্টির সিজন, দর্শনার্থী কম, কিন্তু অন্যান্য সময় অনেক বেশি থাকে। চাঁদের গাড়ির লাইনেই থাকে অনেক বেশি। এই যে চাঁদের গাড়িগুলো এখন মনে হয় পাবো, ছাড়ছে, চাঁদের গাড়ি এখনো পাই নাই। আমাদেরকে যখন সাজেক থেকে বেরোচ্ছিলাম তখন বলতেছিল যে এদের রেসপন্সিবিলিটি কে নেবে। আসলে এইসব কারণেও ছাড়তে চাই নাই। এই যে কি পরিমাণ চাপ দেয় গাড়ি, চাঁদের গাড়ির। এই যে কন্টিনিউ আসতেছে গাড়ি, এই যে বালি, এইখানে তো ঝামেলা হয়ে যাবে, একটু স্লো করতেই হবে। এই যে চ্যাম্পিয়ন, টাটা চ্যাম্পিয়ন, ভরে ভরে মানুষ যাচ্ছে। আমরা যেদিন আসছিলাম ওই দিন অবশ্য এত স্কট ছিল না, এত গাড়ির চাপ ছিল না। আজকে প্রচুর গাড়ির চাপ। ওরে ওরে, এই স্কটটা পার হইতে হবে সাবধানে। এই যে আরেকটা আসতেছে, পুরা উড়া ধুরা অবস্থায়। এই মোড়ের ভিতরে যদি এরকম উড়া ধুরা অবস্থায় আছে, তাহলে কেমনে হবে বলেন। এই যে চাঁদের গাড়ি, একেবারে পুরা স্কটটা এখন ক্রস হচ্ছে আমাদের। আশা করি যে আর কিছুক্ষণ পরে মনে এটা শেষ হয়ে যাবে। আল্লাহকে ডাকতেছি। এটা কিন্তু আসলে খুব ভয়ঙ্কর, মানে হঠাৎ হঠাৎ এই যে মোড়ের ভিতরে একটা চাঁদের গাড়ি একটু চাপ দিল, তাইলেই তো বিপদ ঘটে যাবে। এই যে আরো আসতেছে,
যাই হোক, আমি রাইডিংয়ে মনোযোগ দিই, কথা না বলি। এগুলা কি? হ্যাঁ, বেতফল। ও আচ্ছা, তুমি কি এগুলো বিক্রি করো? কত করে বিক্রি করো? 20 টাকা। কি পুরা সবগুলা? ও একটা, এই দুইটা হচ্ছে 20 টাকা। ও আচ্ছা, আমার তো ব্যাগ নাই, নাহলে আমি তোমার কাছ থেকে নিয়ে যেতাম, বুঝছো। আপনাদেরকে একটা রাস্তা দেখা, মানে ভয়ঙ্কর রাস্তার মতো আর কি। আমি যে এখন নামতেছি, ক্যামেরায় বুঝতেছেন কিনা জানি না, কিন্তু ওই হচ্ছে গভীর আর এই হচ্ছে রাস্তা। এই যে আঁকা বাঁকায়া এখন আমার চলতেছে থার্ড গিয়ারে, ইঞ্জিন ব্রেকে নামতেছি, যেটা ইঞ্জিন ব্রেক বলে। অনেকেই ভিডিও বানায় ইঞ্জিন ব্রেকের, কিন্তু আমি ইঞ্জিন ব্রেকে এখন নামতেছি। আমি কোনো থ্রটল চাপতেছি না, কিচ্ছু করতেছি না, ইঞ্জিন আমাকে পিছনে ধরে টানতেছে আর স্লোলি নামতেছে। আমি কিন্তু ব্রেক ধরতেছি না। তো এটাই করা উচিত, ইঞ্জিন ব্রেক হচ্ছে এইটাই, এত কঠিন কিছু না। এখন আবার গিয়ার শিফট করে আমি থ্রোটল দিলাম, আমাকে সে সামনের দিকে আবার টেনে নিয়ে যাবে। এইটি ইঞ্জিন ব্রেক। অনেকে ইঞ্জিন ব্রেকটারে খুব কঠিনভাবে এইভাবে ওইভাবে শিখায়, শেখানোর কিছু নাই। এটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ। আপনি গিয়ার শিফটিং, গতি যত বেশি থাকবে, গতির থেকে গিয়ার যত কম থাকবে, সেই ক্ষেত্রে ইঞ্জিন আপনাকে ডাকবে। এই যে এটা গিয়ার শিফটিং ঠিকভাবে করতে পারে নাই, গাড়ি টাইনা পিছনে ধরে ফেলছে। মানে এই সিচুয়েশনটা এরকম হয়। ওইটা ওঠার সময় দেখা গেছে 4th গিয়ার বা 5th গিয়ারে উঠছে, উঠে যখন হিলে উঠে গেছে, সে আর গিয়ার শিফটিংটা টাইমলি করতে পারে নাই, যার জন্য গাড়ি তাকে পিছনে টেনে ধরে গেছে, গাড়ির উপরে উঠতে পারে না। তো এইটা করা যাবে না, গিয়ার শিফটিংটা খুব স্মুথলি করতে হবে এবং টাইমলি, তাইলেই হচ্ছে হিল ট্র্যাক করা যাবে। আর ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে যখনই দেখবেন যে আপনি 4th গিয়ার বা 5th গিয়ারে আছেন, ঢালের দিকে নামতেছেন, সেই ক্ষেত্রে স্লোলি গিয়ারটা নামায় দেবেন। তখন আপনার খুব সহজে আপনার ইঞ্জিন ব্রেক ধরে যাবে। তো টেনশনের কিছু নেই, ইঞ্জিন ব্রেক নিয়ে এত বেশি মাথা ঘামানোর কিছু নেই। সিম্পল জিনিস, যারা বাইক রাইড করে তারা খুব ভালোভাবেই জানে। তবে ইউজ করতে হবে টাইমলি, কোন সময় ইউজ করতে হবে সেটা টাইমলি ইউজ করতে হবে। আপনি যদি 4th গিয়ার আছেন, ধাপ করে যদি আপনি 2nd গিয়ারে নামায় দেন, তাহলে গাড়ির পিছনের চাকাটা স্লিপ করতে পারে। তার কারণ হচ্ছে ইঞ্জিন ব্রেকের কাজটাই হচ্ছে চাকাকে টেনে ধরা। 2nd গিয়ারে থাকার কথা 30, তারপর 4th গিয়ারে থাকার কথা মনে করেন যে 50। সেই ক্ষেত্রে আপনি যদি একেবারে টেনে নামায় ফেলেন আর গাড়িটা যদি 50-এ থাকে, তখন 2nd গিয়ারে দিয়ে দিলে আপনার গাড়িটা ব্রেক চাপে ফেলবে, অটোমেটিকলি ইঞ্জিনে তাকে ব্রেক করে ফেলবে। তো সেইটার একটু খেয়াল রাখতে হবে যেন ব্রেকও ওইভাবে না হয়, আবার ইঞ্জিনটাই যেন আপনার চাকাটাকে স্লো করে দেয়, সেটা খেয়াল রাখলেই হবে। এছাড়া বাকি সব পারফেক্ট। চলে আসছি আমরা বাগাইরহাট চেকপোস্টে। এইখানে আমরা একটু ওয়েট করি আমাদের বাইকগুলোর জন্যে, আসলে একসাথে আমরা বেরোবো এখান থেকে। তো ফলের দোকান এখানে। আমরা বাগাইরহাট চেকপোস্টে হালকা নাস্তা করলাম, একটু বিরতি নিলাম, আমাদের বাইকগুলো সব আসছে। এখন আবার রাইড শুরু করলাম। এখনকার মতো ডেস্টিনেশন হচ্ছে খাগড়াছড়ি হেলথ কেয়ার হসপিটালে। আগে আমাদের পেশেন্টকে ট্রিটমেন্ট, তারপর অ্যাম্বুলেন্স, তারপর ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবো আবার। খাগড়াছড়ির আছে আর 14 কিলো, আর এই 14 কিলো রাস্তাটা হচ্ছে কর্নারিংয়ের জন্য একটা পারফেক্ট রাস্তা। যদিও উল্টা দিক থেকে অনেক গাড়ি আসে, মোটরসাইকেল আসে, কিন্তু এই রাস্তাটাতে কর্নারিং করে সেই একটা লেভেলের মজা হয়। আমরা নিয়ে আসছি হেলথ কেয়ার হসপিটালে ডাক্তার সুবল চন্দ্র চাকমা নামে একজন ভদ্রলোক আছে, যে খুব ভালো অর্থোপেডিক ডাক্তার। তো ওনার সাথেই আমরা কথা বলতেছি। চলে যাচ্ছে যে অ্যাম্বুলেন্সে আমাদের পেশেন্ট আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন নাম্বারটাও দেখে রাখলাম। এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। এই গরু সাইড দাও, সাইড দাও। পিছলা এই পথটাকে ভালোবেসেছি,
তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। আমি গানটা জানি না ভালো কিনা, কিন্তু গাইতে একটা ইচ্ছা করলো। মন যদিও খারাপ, কিন্তু মনকে চিল রাখতে হবে, রাইড করতে হবে একদম লম্বা দূর পর্যন্ত। সো চিল রাখতেই হবে, মন খারাপ করে রাইড করা যাবে না, মনে সাহস রাখতে হবে এবং ভালোভাবে দেখে শুনে রাইড করতে হবে। এইখানেও মনে কোনো স্পট আছে। রাস্তাটা দেখছেন, মানে অসম্ভব সুন্দর একটা রাস্তা, যদিও একটু উঁচু নিচু, কিন্তু স্মুথ রাস্তাটা। ভাই শুধু নামতেছি আর নামতেছি, আর টার্ন, ও সেই টার্ন, কিন্তু ভয়ঙ্কর টার্ন আর কি। কর্নারিংগুলো খুবই ভয়ঙ্কর। দিন যায় রাত যায় নিখরে, ভুলে রে পিছলাই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে দিয়েছি, পিছলাই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি, মনটাকে। খুবই ভালো লাগতেছে, একটা সুন্দর একটা রাস্তায় আসছে। আর খাগড়াছড়ি থেকে বের হওয়ার আগে আমাদের বন্ধু পলককে একটা অ্যাম্বুলেন্সে উঠে ঢাকায় পাঠিয়ে দিছি। তারপরে আমরা লাঞ্চ শেষ করলাম, মানে দুপুরের লাঞ্চ আর কি, অনেক দেরি করে 4টায় লাঞ্চ শুরু করছি। তারপরে ট্যাঙ্কি ফুল করলাম, লোড করলাম, যেহেতু দূরে ঢাকায় যেতে হবে। এখন এই আঁকা বাঁকা পথ ধরে চলতেছি ঢাকার উদ্দেশ্যে। যদিও সফরটা অনেক লম্বা, ভাবছিলাম আজকে নাইট রাইড করতে হবে না, কিন্তু ভাগ্যের পরিহাস কি করা, বদলানো যাবে না, নাইট রাইড করতেই হবে। সূর্যটা মাথার উপরে না ঢলে গেছে, সেই জন্য এই সবুজ পাহাড়ের পাড় দিয়ে যাইতে খুব ভালো লাগতেছে। তো লম্বা চূড়া করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, আরও যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ। ও সূর্যি মামা একেবারে পুরা কপালের উপরে।